উকিল স্ত্রীর বেকার স্বামী যে সারাদিন বাড়িতে থাকে এবং বাড়ির কাজ করে তাকে দেখা মাত্রই বিচারপতি দাঁড়িয়ে গেলেন কেন? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকাল 7টা বাজলেই যোধপুর পার্কের দোতলার একটি ছিমছাম ফ্ল্যাটে সেই পরিচিত দৃশ্যটি ফুটে উঠত। রিয়া রায়ের তীক্ষ্ণ গলার আওয়াজে যেন গোটা পাড়া জেগে উঠত। অর্জুন, কফি কোথায়? ভুলে যেও না, আজকে সেশন কোর্টে আমার একটা খুব বড় শুনানি আছে। রান্নাঘরের ধোঁয়া আর মশলার গন্ধের মাঝখান থেকে একটা শান্ত নিচু স্বরের উত্তর আসত, এই তো আসছি। আজকে একটু বেশি করে দুধ দিয়েছি কফিতে, বাইরে বেশ ঠান্ডা পড়েছে তো তাই। অর্জুন রায়, বয়স 32-এর কাছাকাছি। মানুষটা ভীষণ চুপচাপ। তার দৈনন্দিন রুটিনটা ছিল একদম বাঁধা ধরা। সকালে উঠে রান্নাবান্না, ঘর ঝাড়ু দেওয়া, বাজারের থলি হাতে নিয়ে বাজারে যাওয়া, আর বিকেল হলেই বারান্দার ওই পুরনো আমলের ইজি চেয়ারটায় বসে মোটা মোটা বইতে মুখ গুজে পড়ে থাকা। কলকাতার যোধপুর পার্কের ছোট্ট ফ্ল্যাটে তাদের এই ছিমছাম সংসার। রিয়া রায় এখন হাইকোর্টের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত এবং দাপুটে উকিল, আর অর্জুন, পাড়ার লোকেদের ভাষায় সে হল উকিল বউয়ের বেকার স্বামী। রিয়া যখন ব্রিফকেস গুছিয়ে বেরোনোর তোড়জোড় করছিল তখন সে একবার ফিরে তাকালো অর্জুনের দিকে। আজও কি বাইরে যাবে না তুমি? অর্জুন বইয়ের পাতা থেকে মুখ না তুলেই মৃদুস্বরে বলল, না, একটা বই শেষ করতে হবে আজ। রিয়া এক মুহূর্ত থামল। দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলেই গটগট করে বেরিয়ে গেল সে। জানলার আড়াল থেকে পাশের ফ্ল্যাটের সুমিত্রা দেবী সবটা দেখছিলেন। তার ঠোঁটের কোণে একটা বাঁকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলেন, বিকেলে চায়ের আড্ডায় আজ একটা জম্পেশ গল্প পাওয়া গেছে। ওই বেচারি রিয়ার কপালটাই খারাপ। মেয়েটা দিন রাত খাটছে আর ঘরে বসে বসে ছেলেটা দিব্যি রান্নাবান্না করছে। লজ্জা নেই মানুষটার। অর্জুন কিন্তু এসব কথা শুনত, জানত। লোকে তাকে নিয়ে কি ভাবছে তা সে স্পষ্ট বুঝত। তবু তার মুখে কোনো বিরক্তি ছিল না। সে শুধু তার বইয়ের পাতা উল্টে যেত। সেই বইগুলো ছিল অদ্ভুত, কখনো আইনের জটিল ব্যাখ্যা, কখনো দর্শনের গূঢ় তত্ত্ব, আবার কখনো বা মনোবিজ্ঞানের গভীর অলিগলি। পড়ার গভীরতায় মাঝে মাঝে তার চোখের পাতা কুঁচকে যেত, যেন তার শান্ত মনের ভেতরে কোনো এক বিশাল ঝড় দানা বাঁধছে, যা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। সময়টা ছিল নভেম্বরের শেষ সপ্তাহ, এক শনিবারের দুপুর। রিয়া রায় তখন কলকাতা হাইকোর্টে একটি অত্যন্ত হাই প্রোফাইল মামলার লড়াইতে ব্যস্ত। আসামি ছিলেন প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী সুবোধ কুণ্ডু। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মারাত্মক, বিশাল এক জমি জালিয়াতির মামলা। রিয়া ছিলেন এই মামলায় বিপরীত পক্ষের উকিল। মামলাটা প্রায় জেতার মুখেই ছিল রিয়ার। গত 3 মাস ধরে সে নিজের রাতের ঘুম নষ্ট করে সব সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছে, নিখুঁতভাবে নথিপত্র সাজিয়েছে। কিন্তু হঠাৎ করেই যেন পাশা উল্টে গেল। বিপক্ষের ঝানু উকিল রমেন ঘোষাল আদালতের মাঝখানে এক বিশাল বোমা ফাটালেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন যে এই মামলার সবচাইতে গুরুত্বপূর্ণ নথি, সেই মূল জমির দলিলটি রিয়া নিজেই জাল করেছেন, এবং নিজের দাবির সপক্ষে তিনি একটি ফরেনসিক রিপোর্ট পেশ করলেন। সেই রিপোর্টে পরিষ্কার বলা ছিল যে দলিলে ব্যবহৃত কালিতে এমন এক বিশেষ রাসায়নিক পাওয়া গেছে যা প্রমাণ করে এটি খুব সম্প্রতি তৈরি করা হয়েছে। পুরো আদালত কক্ষ যেন থমকে গেল। বিচারক অবাক হয়ে তাকালেন। চারদিকে শুরু হলো গুঞ্জন। রিয়া চিৎকার করে প্রতিবাদ জানালো, মাই লর্ড, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র। মিস রায়, বিচারকের কণ্ঠস্বর মুহূর্তেই কঠোর হয়ে উঠল, বার কাউন্সিল এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাইছে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপনাকে এই মামলা থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। রিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল সেই জনাকীর্ণ এজলাসে। সেদিন রাতে যখন রিয়া বাড়ি ফিরল, তার মুখ ছিল ফ্যাকাশে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। রান্নাঘর থেকে পেঁয়াজ ভাজার একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। অর্জুন তখন রাতের খাবার তৈরি করছিল। রিয়া কোনো কথা না বলে ধপাস করে সোফায় বসে পড়ল। অর্জুন তার অস্বস্তি বুঝতে পেরে কাছে এসে বসল। কি হয়েছে রিয়া? অর্জুন নিচু গলায় জিজ্ঞেস করল। রিয়া বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। সব কথা খুলে বলল সে। তারপর গলা কাঁপতে কাঁপতে বলল, আমার লাইসেন্সটা বোধহয় আর থাকবে না অর্জুন। বার কাউন্সিল যদি একবার সাসপেন্ড করে দেয়, আমার সারা জীবনের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। অর্জুন কোনো উত্তেজনা দেখালো না। সে শুধু মন দিয়ে শুনল সবটা।
তুমি কি একটা কথাও বলবে না? রিয়া এবার রেগে ফেটে পড়ল। সারাদিন ওই ঘরে বসে বসে বই গেলা ছাড়া আর কোনো কাজ নেই তোমার। আমার এই বিপদে তুমি কি একটুও কাজে আসতে পারো না? অর্জুন শান্তভাবে উঠে দাঁড়াল। সে কোনো প্রতিবাদ করল না। রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটা শেষ করল। পরম যত্নে থালায় খাবার সাজিয়ে রিয়ার সামনে নামিয়ে রাখল। খেয়ে নাও, সকালে ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখা যাবে। রিয়া বিরক্তিতে নিজের ঠোঁট কামড়াল। সে ভাবল, এই মানুষটার কি সত্যিই কোনো অনুভূতি নেই, কোনো প্রতিক্রিয়া নেই, শুধু রান্না, বই আর এই অসহ্য নীরবতা। কিন্তু সে জানত না, সেই গভীর রাতে অর্জুন এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। সে সারা রাত বারান্দায় বসেছিল, একটা খাতায় অনবরত কিছু লিখে যাচ্ছিল, আর তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণ দৃঢ়তা। পরের 3টে সপ্তাহ রিয়ার জীবনের ওপর দিয়ে যেন এক কাল বৈশাখী ঝড় বয়ে গেল। বার কাউন্সিলের তদন্ত শুরু হয়ে গেছে। যে সহকর্মীরা আগে রিয়ার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকত, তারা এখন তাকে এড়িয়ে চলে। আদালতের করিডোরে কান পাতলেই শোনা যায় সেই বিষাক্ত গুঞ্জন। রিয়া রায় শেষ পর্যন্ত নথিজাল করল। তার বিশ্বস্ত ক্লায়েন্টরাও একে একে মুখ ফিরিয়ে নিতে লাগল। বিপক্ষের উকিল রমেন ঘোষাল ছিলেন মারাত্মক ধূর্ত। 50 এই মানুষটির আইনমহলে প্রবল দাপট। তিনি জানতেন এই ফরেন্সিক রিপোর্টটিই হবে তার তুরুপের তাস। আসলে সেই রিপোর্টটি ছিল আগাগোড়া সাজানো। একজন দুর্নীতিগ্রস্ত ফরেন্সিক বিশেষজ্ঞকে মোটা টাকায় কিনে নিয়েছিল সুবোধ কুণ্ডু। এই মরণফাঁদ থেকে বেরোনোর কোনো রাস্তাই রিয়া খুঁজে পাচ্ছিল না। কারণ এই জট ছাড়াতে গেলে এমন এক প্রতিভার প্রয়োজন যে কিনা আন্তর্জাতিক ফরেন্সিক আইন, ডকুমেন্ট এক্সামিনেশনের বৈজ্ঞানিক পদ্ধতি এবং ভারতীয় সাক্ষ্য আইনের জটিল ধারাগুলো, এই 3টে বিষয়েই অগাধ পাণ্ডিত্য রাখে। রিয়া যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন একদিন রাতে অর্জুন হঠাৎ মুখ খুলল। সে তার বই থেকে চোখ তুলে শান্তভাবে বলল, তোমার মক্কেলের প্রথম ফরেন্সিক রিপোর্টটা কোথায় রিয়া? মানে সেই মূল দলিলটি যখন প্রথমবার পরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্টটা? রিয়া অবাক হয়ে বলল, সেটা তো আমার ফাইলে আছে, কিন্তু হঠাৎ সেটা দিয়ে কি হবে? আগামীকাল ওটা সাথে করে নিয়ে যেও, অর্জুন সংক্ষেপে উত্তর দিল। রিয়া ভ্রু কুঁচকে তাকালো। এই মানুষটা যে কিনা সারাদিন ঘরকন্না নিয়ে থাকে, সে আজ হঠাৎ করে তাকে আইনি পরামর্শ দিচ্ছে। পরদিন সকালে কলকাতা হাইকোর্টের পরিবেশ ছিল থমথমে। বার কাউন্সিলের কঠোর নির্দেশ অনুযায়ী রিয়া নিজে আজ তার নিজের হয়ে সওয়াল করতে পারবে না। তাই একজন প্রতিনিধি উকিল খুব দরকার ছিল। তার জুনিয়র সব্যসাচী এসেছে ঠিকই, কিন্তু সে নিজেও প্রচণ্ড নার্ভাস। এই জটিল প্যাচ কাটানোর ক্ষমতা তার নেই। আদালতের গেটে রিয়া যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল, ফাইলটা এবার আমার হাতে দাও রিয়া। রিয়া চমকে ঘুরে তাকালো। সামনে অর্জুন দাঁড়িয়ে। একটা সাধারণ ইস্ত্রি করা সাদা শার্ট, গাঢ় নীল প্যান্ট আর অবাধ্য চুলগুলো সামান্য এলোমেলো। হাতে তার কিছু নথিপত্রের প্রিন্ট আউট। অর্জুন, তুমি এখানে কেন? রিয়া প্রায় ফিসফিস করে উঠল। তোমাকে বাঁচাতে এসেছি রিয়া। অর্জুনের গলায় এক অদ্ভুত নিশ্চয়তা। পাশে দাঁড়ানো জুনিয়র সব্যসাচী হাসিটা কোনোমতে চেপে রাখল, কারণ অর্জুনকে সে চেনে, ম্যাডামের হাউস হাজব্যান্ড হিসাবেই তার পরিচয়। করিডোরে দাঁড়ানো অন্য উকিলদের মধ্যেও গুঞ্জন শুরু হলো। একজন অন্যজনকে ইশারা করে বলল, দেখো দেখো, উকিল বউয়ের বেকার স্বামী নাকি আজ কেস লড়তে এসেছে। চারপাশে একটা চাপা উপহাসের ঢেউ খেলে গেল। অর্জুন সব শুনল, দেখল, কিন্তু তার মুখমণ্ডলে কোনো বিকার নেই। এজলাসে বিচারক মহাশয় মিহির সেনগুপ্ত বসেছেন। তিনি বাংলার আইন জগতের এক অত্যন্ত সম্মানিত ও কড়া মানুষ। বিপক্ষের রমেন ঘোষাল তার সহকারী উকিলদের বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত। ঘোষালের মুখে সেই চিরাচরিত বিজয়ী হাসি। তিনি জানেন আজই রিয়ার কেরিয়ারের শেষ পেরেকটা পোতা হবে। আর অন্যদিকে রিয়ার পক্ষে বসে আছে কাঁচুমুচু সব্যসাচী, আর তার পাশে সেই শান্ত অর্জুন রায়। বিচারক ঘোষণা করলেন, আজকের শুনানি শুরু হচ্ছে। আসামি রিয়া রায়ের পক্ষে উকিল হিসাবে কে উপস্থিত আছেন? সব্যসাচী আমতা আমতা করে উঠতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তার হাতটা চেপে ধরে তাকে থামিয়ে দিল। অর্জুন ধীর স্থির পায়ে উঠে দাঁড়াল। মাই লর্ড, আমার নাম অর্জুন রায়। আমি আজ রিয়া রায়ের পক্ষে সওয়াল করতে উপস্থিত হয়েছি। পুরো আদালত কক্ষে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর শুরু হলো চাপা ফিসফাস। ঘোষাল একটু টিটকিরি দিয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার রায়, আদালতের সময় নষ্ট করবেন না। আপনি কি আদৌ একজন এনরোল্ড অ্যাডভোকেট? হ্যাঁ মাই লর্ড, আমার এনরোলমেন্ট নম্বর হল 2026/AB/48521। অর্জুন অত্যন্ত স্পষ্ট স্বরে বলল।
বিচারক তার ক্লার্ককে নির্দেশ দিলেন নম্বরটি যাচাই করতে। ক্লার্ক কম্পিউটারে সার্চ করে কয়েক সেকেন্ড পর স্তম্ভিত হয়ে বলল, হ্যাঁ মাই লর্ড, এই এনরোলমেন্ট নম্বরটি সম্পূর্ণ ভ্যালিড। ঘোষাল মনে মনে হাসলেন। তিনি ভাবলেন কোনো একটা অখ্যাত ছোটোখাটো উকিল হবে হয়তো, 5 মিনিটেই একে ধুলোয় মিশিয়ে দেবেন। মাই লর্ড, অর্জুন তার বক্তব্য শুরু করল। যে বিপক্ষ পক্ষ যে ফরেন্সিক রিপোর্টটি পেশ করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে মামলার মূল দলিলে অতি সম্প্রতি রাসায়নিক সংযোজন করা হয়েছে, সেই রিপোর্টটিতে আসলে 3টি এমন মৌলিক ত্রুটি আছে যা একে আদালতে সম্পূর্ণ অগ্রাহ্য এবং বেআইনি করে তোলে। ঘোষাল ঝট করে দাঁড়িয়ে উঠলেন। অবজেকশন মাই লর্ড, এই রিপোর্টটি একজন বোর্ড সার্টিফাইড ফরেন্সিক এক্সপার্টের তৈরি। মাই লর্ড, যদি অনুমতি দেন তবে আমি সেই সার্টিফিকেশনটি নিয়েই প্রশ্ন তুলতে চাই। অর্জুনের কণ্ঠে এক অদম্য তেজ। বিচারক সেনগুপ্ত নড়ে চড়ে বসলেন। বলুন মিস্টার রায়। অর্জুন তার প্রিন্ট আউট থেকে একটি কাগজ বের করল। ডক্টর অনিরুদ্ধ বসু, যিনি এই ভুয়ো রিপোর্টটি তৈরি করেছেন, তার শেষ সার্টিফিকেশন রিনিউ হয়েছিল 2018 সালে। ভারতীয় সাক্ষ্য আইনের 45 নম্বর ধারা অনুযায়ী ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনেশনের জন্য বিশেষজ্ঞের সার্টিফিকেশন প্রতি 5 বছর অন্তর রিনিউ করতে হয়। কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডক্টর বসু 2019 সালে কানাডায় চলে যান এবং তারপর থেকে ভারতে ফিরে আর সার্টিফিকেশন রিনিউ করেননি। অর্থাৎ আইনিভাবে 2023 সালেই তার এই ধরনের রিপোর্ট দেওয়ার যোগ্যতা শেষ হয়ে গিয়েছে। আদালতে পিন পতন নিস্তব্ধতা। ঘোষালের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন থামল না, সে যেন একাই গোটা কোর্টরুম দখল করে নিয়েছে। দ্বিতীয়ত মাই লর্ড, রিপোর্টে দাবি করা হয়েছে যে তারা ESDA বা ইলেকট্রোস্ট্যাটিক ডিটেকশন অ্যাপারেটাস ব্যবহার করেছেন, কিন্তু এই রিপোর্টে কোথাও উল্লেখ নেই যে পরীক্ষাটি ISO 57 মান মেনে করা হয়েছে কিনা। ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS/EN/ISO 6588 অনুযায়ী, যা আমাদের ভারতীয় আদালতেও স্বীকৃত, এই পদ্ধতি ব্যবহারের সময় নির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের বিস্তারিত বিবরণ থাকতে হয়। এই রিপোর্টে তার ছিটে ফোটাও নেই। ঘোষাল এবার পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে শুরু করলেন। আমতা আমতা করে বললেন, মাই লর্ড, এগুলো অত্যন্ত সূক্ষ্ম টেকনিক্যাল ব্যাপার। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এবার অর্জুন গলাটা সামান্য চড়ালো, মামলার এই মূল দলিলটি 1997 সালে রেজিস্ট্রি করা হয়েছিল। সেই সময় যে কালি ব্যবহার করা হতো তা ছিল আয়রন গল ইঙ্ক। এই কালির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সময়ের সাথে সাথে অক্সিডাইজ হয়ে এক বিশেষ রাসায়নিক যৌগ তৈরি করে। ডক্টর বসুর রিপোর্টে যে সাম্প্রতিক সংযোজনের কথা বলা হয়েছে, সেই রাসায়নিক চিহ্নগুলো আসলে এই পুরনো কালির স্বাভাবিক বার্ধক্যের ফল, যা যে কোনো 30 বছর আগের দলিলে পাওয়া যাবে। এবং এটা প্রমাণ করার জন্য ল্যাবে যাওয়ারও দরকার নেই, কারণ 1997 সালের সেই দলিলে রেজিস্ট্রেশন নম্বর এবং সেই সময়ের জীবিত সাক্ষীদের সই আজও জলজল করছে। পুরো আদালত কক্ষ যেন এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকল। রিয়ার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। ঠিক সেই সময় হলের একদম পিছনের সারিতে একজন মানুষ চুপচাপ বসে সব দেখছিলেন। তিনি হলেন জর্জ ম্যাথিউ, ভারতের আইন জগতের এক কিংবদন্তি, ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বহু আন্তর্জাতিক মামলায় ভারতের প্রতিনিধি। 70-এর কাছাকাছি বয়স হলেও তার বুদ্ধি আজও ক্ষুরোধার। তিনি এসেছিলেন অন্য এক মামলার কাজে, কিন্তু করিডোরে গুঞ্জন শুনে কৌতূহলবশত এখানে ঢুকেছিলেন। অর্জুনের গলার আওয়াজটা শোনার পর থেকেই তিনি কাঠের পুতুলের মতো স্থির হয়ে বসেছিলেন। যখন আয়রন গার্ল ইঙ্কের যুক্তিটা অর্জুন দিল, তখন জর্জ ম্যাথিউ সোজা হয়ে বসলেন। এই সূক্ষ্ম যুক্তি, এই অসাধারণ রেফারেন্স, এ তো সাধারণ কোনো উকিলের কাজ হতে পারে না। জর্জ উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে এজলাসের সামনের দিকে এগিয়ে এলেন। তিনি মানুষটার শুধু পিঠ দেখতে পাচ্ছিলেন। তারপর যখন অর্জুন কথা বলতে বলতে বিচারকের দিকে সামান্য ঘুরল, তখন জর্জ ম্যাথিউ থমকে গেলেন। মুহূর্তের মধ্যে তার হাত থেকে আইনি ফাইলটা মেঝের ওপর পড়ে গেল। পাশে থাকা তার জুনিয়র ভয় পেয়ে জিজ্ঞেস করল, স্যার, কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? জর্জ ম্যাথিউ কোনো উত্তর দিলেন না। তার চোখ তখন জলে চিকচিক করছে। সেই মানুষটি 15 বছর, দীর্ঘ 15টা বছর পর তিনি এই মুখটা দেখলেন। অর্জুন তখন তার শেষ তুরুপের তাসটি চালছে। মাই লর্ড, আমি এই মুহূর্তে আদালতে 3 জন সাক্ষী হাজির করার অনুমতি চাইছি। 1, রেজিস্ট্রেশন অফিসের সেই সময়ের কেরানি, যিনি আজও কলকাতায় বহাল তবিয়তে আছেন। 2, IIT খড়গপুরের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর পল্লব মজুমদার, যিনি এই বিশেষ কালির উপর গবেষণা করেছেন। এবং 3, স্বয়ং সুবোধ কুণ্ডুর নিজস্ব অ্যাকাউন্ট্যান্ট, কারণ আমার কাছে প্রমাণ আছে যে ডক্টর বসুকে এই জাল রিপোর্ট বানানোর ঠিক 1 সপ্তাহ আগে সুবোধ কুণ্ডুর অ্যাকাউন্ট থেকে 60 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল।
আদালত কক্ষ জুড়ে এক হিমশীতল নীরবতা নেমে এলো। রমেন ঘোষাণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। বিচারক সেনগুপ্ত তার চশমাটা ঠিক করে ঘোষালের দিকে তাকালেন। মিস্টার ঘোষাল, আপনার কি কিছু বলার আছে? ঘোষাল কোনো মতে তোতলামে করে বললেন, মাই লর্ড, আমার একটু সময় দরকার। না, বিচারক গম্ভীর গলায় বললেন, আদালত মনে করছে অর্জুন রায়ের দেওয়া যুক্তি এবং তথ্য আজই এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই ফরেন্সিক রিপোর্টটিকে এই মুহূর্ত থেকে বাতিল এবং অগ্রহণযোগ্য ঘোষণা করা হলো। একই সাথে ব্যাংক ট্রানজ্যাকশনের বিষয়টি নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে এবং রিয়া রায়ের বিরুদ্ধে বার কাউন্সিলের সব অভিযোগ অবিলম্বে খারিজ করা হলো। আদালত কক্ষ জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। রিয়া তার চোখের জল আর ধরে রাখতে পারল না। শুনানি শেষে অর্জুন যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে আসছিল, তখন পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অর্জুন। সে থমকে দাঁড়াল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে স্বয়ং জর্জ ম্যাথিউ। দুজনের মাঝখানে দীর্ঘক্ষণ কোনো কথা হলো না, শুধু দুটো মানুষ দীর্ঘ 15 বছর পর একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। জর্জের চোখের কোণ তখন লাল, তার গলাটা আবেগে কাঁপছিল। কোথায় ছিলে তুমি অর্জুন? তিনি ধরা বলায় বললেন। 15টা বছর ধরে আমি তোমাকে খুঁজেছি পাগলের মতো। তোমার সব ফোন নম্বর বন্ধ ছিল, তোমার পুরনো অফিসে কোনো হদিস ছিল না, এমনকি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতেও তোমার কোনো খোঁজ ছিল না। তুমি কি মাটি ফুঁড়ে সেদিয়ে গিয়েছিলে? অর্জুন নিরুত্তর, সে শুধু একটা ম্লান হাসি হাসল। জর্জ ম্যাথিউ এবার অর্জুনের কাঁধে হাত রাখলেন। তুমি জানো অর্জুন, সেদিন তুমি চলে যাওয়ার পর আমি কতটা একা হয়ে পড়েছিলাম। তুমি শুধু আমার জুনিয়র ছিলে না, তুমি ছিলে আমার সেরা সহকারী, আমার দেখা সবচাইতে মেধাবী ছেলে। মাত্র 25 বছর বয়সে তুমি এমন সব যুক্তি দিতে যা আমার 30 বছরের অভিজ্ঞতাকে ম্লান করে দিত। অর্জুন আস্তে করে বলল, স্যার, সেই দিনগুলো তো এখন ধূসর অতীত। কিন্তু তুমি কেন সব ছেড়ে দিয়েছিলে অর্জুন? জর্জের গলায় এক গভীর আরতি। অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা মামলার কথা কি আপনার মনে আছে স্যার? সেই যে শিশু হত্যার মামলাটা, যেখানে আসামি ছিল এক প্রভাবশালী শিল্পপতির ছেলে। আমরা মামলাটা জিতেছিলাম ঠিকই, কিন্তু জেতার ঠিক 3 মাস পর সেই ছেলেটা টাকার জোরে জেল থেকে বেরিয়ে এসেছিল এবং ঠিক পরের বছর আবার একই অপরাধ করেছিল। সেদিনই আমার মনে হয়েছিল, আইন হয়তো আমার জন্য নয় স্যার। আমি ন্যায় চেয়েছিলাম, কিন্তু জয়ী হয়েছিল ক্ষমতা। জর্জ দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আজ তুমি আবার ফিরে এলে কেন? অর্জুন রিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ প্রশ্নটা আমার স্ত্রীর সম্মানের ছিল স্যার। ততক্ষণে করিডোরে বিশাল ভিড় জমে গেছে। রিয়া সব্যসাচীর সাথে কথা বলছিল, কিন্তু অর্জুনকে জর্জ ম্যাথিউর সাথে কথা বলতে দেখে সে একদম স্থির হয়ে গেল। জর্জ ম্যাথিউকে চেনে না এমন কোনো মানুষ বাংলার আইন মহলে নেই, কিন্তু সেই মহিরুহ আজ অর্জুনের কাঁধে হাত দিয়ে পরম মমতায় কথা বলছেন, এটা দেখে রিয়ার মাথা ঘুরতে শুরু করল। সব্যসাচী ফিসফিস করে বলল, ম্যাডাম, উনি তো স্বয়ং জর্জ ম্যাথিউ স্যার, ওর সাথে অর্জুন স্যার কিভাবে? জর্জ ম্যাথিউ এবার রিয়ার দিকে এগিয়ে এলেন। আপনিই তাহলে রিয়া রায়? রিয়া থতমথ্য খেয়ে বলল, হ্যাঁ স্যার। আপনার এই শান্ত সাবিটির সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? জর্জের মুখে এক রহস্যময় হাসি। রিয়া মাথা নিচু করে বলল, আমি তো জানতাম ও শুধুই। জর্জ ম্যাথিউ এবার ভিড়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, সালটা 1998। আমি তখন ভারতের সবচাইতে কঠিন একটি পরিবেশ দূষণের মামলা লড়ছি, বিপক্ষে 20টা দেশের নামি দামি উকিল। আমি যখন প্রায় হার স্বীকার করতে চলেছি, ঠিক তখন আমার অফিসে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিল এই ছেলেটি। নাম তার অর্জুন রায়। কোনো বড় কানেকশন ছিল না ওর, কিন্তু প্রথম দিনেই ও আমার কেস ফাইলে এমন এক ছোট ছিদ্র খুঁজে বের করেছিল যা দিয়ে আমি মামলাটা জিতে নিয়েছিলাম। তারপর 7 বছর ও আমার ডান হাত হয়েছিল। 2005 সালের এক সকালে ও কোনো কথা না বলে শুধু একটা চিরকুট রেখে নিরুদ্দেশ হয়ে যায়। আজ 15 বছর পর বুঝতে পারছি, এই রত্নটি হারিয়ে যায়নি, শুধু ধুলোর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল। রিয়া এক পলকে অর্জুনের দিকে তাকালো। সে দেখল অর্জুন দূরে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে, একদম আগের মতোই, শান্ত, স্থিতধী। রিয়া বুঝতে পারল সে যাকে এতদিন অবজ্ঞা করেছে, সে আসলে এক বিশাল সমুদ্র। সেদিন সন্ধ্যায় যোধপুর পার্কের ফ্ল্যাটে নেমে এলো এক নিবিড় শান্তি। রিয়া দরজা বন্ধ করে দিয়ে অর্জুনের মুখোমুখি বসল। বলো, আজ তোমাকে সব বলতে হবে অর্জুন। অর্জুন ধীরে সুস্থে কফি বানালো। 2টো কাপ সোফার টেবিলে রেখে সে বসল। কি জানতে চাও রিয়া? সব কিছু। কেন তুমি নিজেকে এভাবে গুটিয়ে নিলে?
বাইরে তখন কলকাতার চেনা সন্ধ্যা নেমেছে। দূরে ট্রামের টুংটাং শব্দ ভেসে আসছে। অর্জুন শান্ত গলায় বলতে শুরু করল, জর্জ স্যারই আমাকে মানুষ করেছিলেন, কিন্তু একটা মামলায় আমি নিজেই ভুল করে বসেছিলাম রিয়া। আমার মনে হয়েছিল আসামি নির্দোষ এবং আমি আমার মেধা দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন জানলাম সে সত্যিই অপরাধী ছিল এবং আমার ভুলেই সে ছাড়া পেয়ে আরেকজন নিরপরাধ মানুষের জীবন নষ্ট করেছে, তখন আমি আর নিজেকে ক্ষমা করতে পারিনি। সেই অপরাধবোধ থেকে পালিয়ে গিয়েছিলাম। রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুমি আমাকে আগে কেন বললে না অর্জুন? তুমি জানলে কষ্ট পেতে রিয়া, আর আমি চাইনি তুমি একজন সফল উকিলের স্ত্রী হও। আমি চেয়েছিলাম তুমি শুধুই আমার রিয়া হয়ে থাকো, কোনো পেশাগত তুলনা যেন আমাদের সম্পর্কে না আসে। রিয়া উঠে গিয়ে অর্জুনিয়া হাত দুটো জড়িয়ে ধরল। কিন্তু আজ? অর্জুন হাসল। আজ তোমার বিপদ দেখে চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। ঘটনার ঠিক 3 মাস পরের কথা। যোধপুর পার্কের সেই ছোট্ট ফ্ল্যাটের সামনে এক রাজকীয় কালো গাড়ি এসে থামল। ড্রাইভার দরজা খুলে দিতেই সেখান থেকে নামলেন স্বয়ং জর্জ ম্যাথিউ। ওপরে গিয়ে কলিং বেল বাজাতেই অর্জুন দরজা খুলে দিল। আসুন স্যার। জর্জ ভেতরে ঢুকেই দেখলেন বসার ঘরের কোণের সেই টেবিলে এখন প্রচুর আইনের বই আর ল্যাপটপ। অর্জুন আর রিয়া একসাথে একটা কেস স্টাডি করছে। জর্জ হাসলেন। দেখছি তুমি তাহলে আবার পড়া শুরু করেছ। চায়ের আসর বসল। জর্জ তার ব্রিফকেস থেকে একটা মোটা ফাইল বের করে অর্জুনের সামনে রাখলেন। সুপ্রিম কোর্টে একটা খুব বড় মামলা এসেছে অর্জুন। পরিবেশ দূষণ নিয়ে এক বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে মামলা। হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে আছে এর সাথে। আমি চাই এই মামলায় তুমি আমার সাথে থাকো। অর্জুন ফাইলের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় থমকে গেল। স্যার, এখানে একটা বড় আইনি মারপ্যাচ আছে। 14 ধারার আন্তর্জাতিক চুক্তির সাথে ভারতীয় জলপথ আইনের একটা সরাসরি সংঘাত তৈরি হবে এখানে। জর্জ ম্যাথিউ তৃপ্তির হাসি হাসলেন। ঠিক ধরেছ, ঠিক এই জায়গাটাতেই আমার তোমার সাহায্যের প্রয়োজন। অর্জুন একটু সময় নিয়ে বলল, স্যার, আমি হয়তো আগের মতো প্রতিদিন আদালতে যাব না, কিন্তু ঘরের কোণে বসে আপনারা রিয়ার সব মামলার স্ট্র্যাটেজি আমি তৈরি করে দেব। তাই হবে, জর্জ বললেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনি মস্তিষ্ক আবার সক্রিয় হয়েছে, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। বারান্দায় রিয়া দাঁড়িয়ে শুনছিল তাদের কথা। তার চোখে এখন অর্জুনের জন্য এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। পাড়ার সুমিত্রা দেবীরা হয়তো এখনও ভাবেন উকিল বউয়ের বেকার স্বামী, কিন্তু তারা জানেন না ওই ছোট্ট ফ্ল্যাটের ভেতরেই এখন তৈরি হয় দেশের সবচাইতে বড় বড় মামলার রায়। সব ঝড় শব্দ করে আসে না, কিছু ঝড় আসে একদম নীরবে, আর সেই নীরব ঝড়ই বদলে দেয় গোটা ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।